আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ক্রিস্টাল ল্যাটিস পর্যন্ত করেছিলাম। ক্রিস্টাল ল্যাটিস কি কারো মনে আছে? আচ্ছা, ম্যাটেরিয়াল পার্টিকেলস কে যদি আমি রিপ্রেজেন্টেটিভ পয়েন্টস দ্বারা যদি রিপ্লেস করি, তখন যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। আবার একটু বলি, সেটা হচ্ছে ধরলাম এখানে অ্যাটম আছে, অ্যাটম গুলো স্ফিয়ার শেপের, হ্যাঁ এখানে ধরলাম যে একটা অ্যাটম আছে, অ্যাটম গুলো কাছাকাছি, কিন্তু এই স্ট্রাকচারটা দেখে তোমার কিন্তু মানে এটা কি ইমাজিন করা যে বা স্ট্রাকচারটা ধরতে তোমার কিন্তু প্রবলেম হবে। এই জন্য কি করা হয়, এই যে এই অ্যাটম বা মলিকিউলস বা আয়নস গুলো, এগুলো মানে মেইন যে স্ট্রাকচারটা এটা দেখানো হয় না, এটাকে একটা পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যেমন হচ্ছে সেম ভাবে কিউব নিলাম, এটা স্ট্রাকচারটা যদি এই যে এটার সেন্টার গুলো জাস্ট পয়েন্ট হিসেবে দেখানো হবে যে এইখানে অ্যাটম গুলো আছে। দেখো তাহলে এই স্ট্রাকচার থেকে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারটা অনেক ক্লিয়ার না, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস। এটা আরো বড় আকারে দেখিয়েছিলাম আমি লাস্ট ক্লাসে, মানে এরকম আর কি। এটা তো অনেকগুলো মানে এরকম যদি পয়েন্ট গুলো হয়, তাহলে ধরলাম যে অ্যাটম গুলো এসব জায়গায় রয়েছে। ক্লিয়ার? যে অ্যাটম গুলো বাদে আমি যদি এটাকে পয়েন্ট গুলো, অ্যাটম গুলোর সেন্টার পয়েন্ট গুলোকে যদি আমি পয়েন্টে ডিনোট করি, তখন হচ্ছে এটাকে ফুল স্ট্রাকচারটাকে বলে হচ্ছে ল্যাটিস। বোঝা গেল? আচ্ছা, এখন এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখি। Each point in a crystal lattice is called lattice point or lattice site.
সেটা হচ্ছে এই যে একটু আগে যে আমি বললাম যে স্ফিয়ার গুলো হচ্ছে অ্যাটম, ওগুলো আমরা যদি ওগুলো দেখাতে যাই তখন আমার স্ট্রাকচারটা ভালো মতো বোঝা যাবে না, তখন ওটাকে করতে হবে পয়েন্ট দ্বারা যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমার স্ট্রাকচারটা আরো সুন্দরভাবে দেখানো যাবে। তো এই যে এই পয়েন্ট গুলো দ্বারা যে রিপ্রেজেন্ট করলাম, এই পয়েন্ট গুলোর নাম হচ্ছে ল্যাটিস পয়েন্ট। আচ্ছা, each point in a crystal lattice represents one constituent particle which may be an atom, a molecule or an ion. তার মানে কি, যে আমি যে স্ট্রাকচারটা দেখাবো ল্যাটিসের, সেটার যে পয়েন্ট গুলো থাকবে এটা অ্যাটমও হতে পারে, মলিকিউলও হতে পারে, আয়নও হতে পারে। মানে যেটা দিয়ে আমার ক্রিস্টালটা তৈরি, আয়ন দিয়ে তৈরি হলে সেটা হচ্ছে আয়নের ল্যাটিসটা দেখাবে, অ্যাটম দিয়ে তৈরি হলে অ্যাটমের, মলিকিউল দিয়ে তৈরি হলে মলিকিউল। তার মানে পার মলিকিউল ও একটা করে পয়েন্ট দেখাবে, আর অ্যাটমের হলে পার অ্যাটমে একটা করে পয়েন্ট দেখাবে, আর হচ্ছে আয়নের ক্ষেত্রেও একটা করে পয়েন্ট দেখাবে, ল্যাটিস পয়েন্ট। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, lattice points are joined together by straight line to bring out the geometry of a crystal lattice. তার মানে ওই যে যেটা বললাম যে এরকম এরকম থাকে স্ফিয়ার গুলো, তো হচ্ছে ল্যাটিস পয়েন্ট যদি আমি ধরি তখন হচ্ছে এটাকে পুরো সেন্টার গুলো ধরবো, তাই না? আমি যদি 2D দেখি, মানে 2 ডাইমেনশনাল ভিউ এর যদি চিন্তা করি আর কি, এটাকে জয়েন করব কি দিয়ে? স্ট্রেট লাইন দিয়ে। তার মানে এই সব জায়গাগুলো হচ্ছে আমার অ্যাটম বা মানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যেগুলো, ওগুলোর সেন্টার। আর এই মাঝখানে এই লাইনগুলো কি ডিনোট করে? যে সেন্টার টু সেন্টার কতটুকু ডিসটেন্স। তাহলে ক্রিস্টাল ল্যাটিসেস এটা সম্পর্কে কি আইডিয়া হলো তোমাদের? আচ্ছা, তাহলে এখন নেক্সট টপিকে যাই। সেটা হচ্ছে অ্যামরফাস সলিড। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ক্রিস্টালাইন, সলিড
এটার উল্টাটা হচ্ছে অ্যামরফাস সলিড। এটাকে নন ক্রিস্টালাইন সলিডও বলে। ক্রিস্টালাইন সলিড কি ছিল, যে অ্যাটমস গুলো অর্ডারলি এন্ড রিপিটিং প্যাটার্নে সাজানো থাকে। আর অ্যামরফাস সলিড কি, যে ইন ওয়ান ইন হুইচ দ্য অ্যাটমস আর নট সিচুয়েটেড ইন অ্যান অর্ডারলি মানে রিপিটিং প্যাটার্ন। তার মানে ও হচ্ছে উল্টাপাল্টা আর কি সাজানো থাকে। তো এটার এক্সাম্পল গুলো কি কি? এটার এক্সাম্পল হচ্ছে গ্লাস, রাবার, প্লাস্টিক এক্সেট্রা। ম্যাম এই লেখাগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, লাস্টের ক্লাসে এগুলো পাওনি? জি ম্যাম, পেয়েছি ম্যাম। হ্যাঁ, আমি পিকচার হিসেবে দিচ্ছি। তোমরা কি করবা, ক্লাস যখন শেষ হয়ে যাবে সবগুলো মিলে একটা পিডিএফ বানিয়ে ফেলো, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, amorphous solid does not have sharp melting point. That is why particles of glass soften over a temperature range. তার মানে হচ্ছে এটার কোনো মানে শার্প মেল্টিং পয়েন্ট বলতে যে ও হচ্ছে মানে আইস যেরকম 0°C বেশি হলে আইস কি হবে, মেল্ট হয়ে যাবে। কিন্তু এরকম অ্যামরফাস সলিডে ওর কোনো মানে এরকম কোনো ফিক্সড মেল্টিং পয়েন্ট নেই। যেমন মানে তুমি 0 থেকে 1-এ উঠলেই ধরো যে মেল্ট হয়ে যাবে, এরকম না। এটা একটা টেম্পারেচার রেঞ্জ আছে, যে রেঞ্জের মানে গেলে তারপরে হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা সফট হয়ে যায় আর কি। পার্টিকেলস মানে একটা রেঞ্জে কাজ করে আর কি। ওই শার্প মেল্টিং পয়েন্ট হচ্ছে যেমন ক্রিস্টালাইন সলিড যেগুলো, ওগুলো শার্প মেল্টিং পয়েন্ট, সেগুলো হচ্ছে মানে একটা টেম্পারেচারে ও মেল্ট হয়ে যাবে। আর হচ্ছে ও হচ্ছে একটা টেম্পারেচার রেঞ্জে যে মেল্ট হবে, যেমন এত ডিগ্রি থেকে এত মধ্যে ও হচ্ছে মেল্ট হয়।
আচ্ছা, আর এটা হচ্ছে অর্ডারলি রিপিটিং প্যাটার্ন না। তার মানে হচ্ছে আমরা যে ক্রিস্টালাইন সলিড দেখেছিলাম ওইটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল, প্রোডাক্টটা সেম ভাবে সেম প্যাটার্নে সাজানো ছিল, আর এটা সেম প্যাটার্নে সাজানো না। যেমন একটা দেখি স্ট্রাকচার, এটা এরকম যদি হয়, এভাবে সাজানো হতে পারে। যেমন এটা কিন্তু তুমি একটা পোর্শন তুলে বলতে পারবে না যে এই পোর্শনটাই রিপিট হয়েছে। যেমন নন ক্রিস্টালাইনে ছিল এরকম ছিল, খেয়াল করে দেখো যে এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা সেম। এই জায়গাটায় এই অ্যামরফাস সলিডে তুমি কি এখানে বের করতে পারবা যে দুইটা প্যাটার্ন সেম? পারবা না। তার মানে এখানে এখানে হচ্ছে রিপিট হয় না। আবার এটা এখানে এক্সাম্পল দিয়ে দিও না, তার মানে এটা হচ্ছে রিপিট হয় না। তাহলে এখানে কি লিখতে পারে, একটা দা সাইড নোট লিখে দিই, constituents particles are not arranged in a regular way। তার মানে এটা ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে না এই পার্টিকেলস গুলো। আচ্ছা, they have short range order, তার মানে order, তার মানে সরি তারপরে একটা সাজানো আছে আছে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস একটা রেঞ্জ থাকে আর কি। আর এই অ্যামরফাস বা নন ক্রিস্টালাইন সলিডে এটার রেঞ্জটা অনেক শর্ট, যে একটু পরে এরকম এরকম সাজানো, একটু পরে আবার গ্যাপ, মানে এরকম, মানে বেশি দূরে যাবে না কি, গ্যাপ 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 গ্যাপ, রেঞ্জটা ছোট। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে দে ডু নট হ্যাভ ডেফিনেট মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আর হিট অফ ফিউশন। আগের ক্লাসে যেটা বলেছিলাম যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে তাদের হচ্ছে ডেফিনেট মেল্টিং পয়েন্ট থাকে, ডেফিনেট বয়লিং পয়েন্ট আর ডেফিনেট হিট অফ ফিউশন। আর এটা খালি জাস্ট উল্টাটা, সেটা হচ্ছে যদি তোমরা কোনো সময় মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি এটা তো আমরা জানি, আর হিট অফ ফিউশন এটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে যে পরিমাণ হিট দরকার হয় স্টেট চেঞ্জের জন্য ওটা হচ্ছে হিট অফ ফিউশন। তার মানে এটার জন্য ওই ক্রিস্টালাইন সলিডে যেমন একটা মানে এত পরিমাণ হিট হলেই এইটা স্টেট চেঞ্জ করবে এরকম কোনো কিছু নেই অ্যামরফাস সলিডের জন্য। এটার জন্য মানে এটাও এই জিনিসটাও ডেফিনেট না, এটা একটা রেঞ্জের মধ্যেই পড়ে।
আচ্ছা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দে আর আইসোট্রপিক। আচ্ছা এটা উপরে লিখে দিই তাহলে একটা পেজ হয়ে যায়। আচ্ছা আইসোট্রপিক কি এটা আমি কয়েকবার মনে হয় ডিসকাস করেছি ক্লাসে। পারবা না কেউ বলতে? কেউ পারবা না? অ্যানাইসোট্রপিক কি এটা মনে আছে? লাস্ট ক্লাসেই তো বললাম। তিনটে অ্যাক্সিসে প্রপার্টি ডিফারেন্ট থাকে ওটা। হ্যাঁ আর আইসোট্রপিক কি তাহলে? তিনটা অ্যাক্সিসে সেম প্রপার্টি থাকে। হ্যাঁ আইসোট্রপিক হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো তিনটা ডিরেকশনে সেম থাকবে, সেটা হচ্ছে আইসোট্রপিক। আর যেটা সেম থাকে না সেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম ক্রিস্টাল ল্যাটিস আর হচ্ছে অ্যামরফাস সলিড নিয়ে? তাহলে নেক্সট টপিকে যাই। আচ্ছা নেক্সট টপিকে আমি একটু ডিসকাস করে টাইম বেশি নেই। সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি ভালো মতো পারবো এটা বন্ডিং ফোর্স। এই যে আমরা ক্রিস্টাল স্ট্রাকচারের যে এইগুলো অ্যাটম মলিকিউলস আয়নস এর বন্ডিং গুলো এটা কি এমনি পাশাপাশি থাকে? বা আমরা যে বলছি যে এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে অ্যাটম। এই অ্যাটম গুলো হচ্ছে থাকে, কিন্তু এই অ্যাটম গুলো কি এত দূরে দূরে থাকে? এত দূরে দূরে তো না, এটা তো ল্যাটিস যেটা ওইটা ক্রিস্টাল ল্যাটিস এটা। আর যদি আমি মানে আসল যদি দেখি তাহলে এরকম থাকবে আর কি। হ্যাঁ তো এই যে পাশাপাশি যে অ্যাটম গুলো এগুলো কি এমনি এমনি বসে আছে? এটা একটা সলিড ম্যাটেরিয়াল, তার মানে হচ্ছে এই সলিড পার্টটা এটা নড়ছে না, এটা একটা নির্দিষ্ট ইকুইলিব্রিয়ামে আছে তাই না? তো এখানে তো কোনো ফোর্স থাকবে তাই না, যে সরানোর জন্য যদি আমি দুইটা অ্যাটম সরাতে চাই তাহলে কি কাজ করবে? অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আর যদি যতটুকু আছে আরো যদি কাছে দিতে চাই তখন কি দুইটা অ্যাটমের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। এই অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্সটা কি, কেন কাজ করবে বলতে পারবা? দুইটা অ্যাটমের মধ্যে সব বাদ দাও, জাস্ট খালি ধরো যে দুইটা অ্যাটমের মধ্যে ধরো যে এই দুইটা অ্যাটম, এটা আর হচ্ছে এটা, এটার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কেন কাজ করবে? ম্যাম বিপরীতধর্মী আয়ন একে অপরকে আকর্ষণ করে। হ্যাঁ ওই অ্যাটমের মধ্যে বিপরীতধর্মী আয়ন দুটো কি? ইলেকট্রন এন্ড প্রোটন।
ইলেকট্রন প্রোটন। আচ্ছা, তার মানে এই এই অ্যাটমে ধরলাম এটা অ্যাটম এ আর এটা ধরলাম অ্যাটম বি, এই পাশেরটা। তো অ্যাটম এ তে যে ইলেকট্রন থাকবে এটা অ্যাটম বি এর যে নিউক্লিয়াস আছে ওটার মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, যে এটাকে আকর্ষণ করবে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। সেম ভাবে বি আর এ এর ক্ষেত্রে বি এর ইলেকট্রন আর এ এর প্রোটন মানে নিউক্লিয়াস যেটা ওইটা, তো এটা তো কাজ করবে, কিন্তু ওইটার পরেও আরেকটা ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স। ওইটা কেন? ম্যাম যখন খুব কাছাকাছি সরে আসবে তখন ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, প্রোটন প্রোটনকে মানে আবার দুইটা অ্যাটমের মধ্যে আবার সেম চার্জও আছে, সেটা হচ্ছে দুইটার মধ্যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন আর ইলেকট্রনকে বিকর্ষণ করবে, তার মানে রিপালসিভ ফোর্স কাজ করবে। আর আবার দুইটা নিউক্লিয়াসে দুইটা মানে পজিটিভ চার্জ আছে, দুই নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ গুলো কি করবে? বিকর্ষণ করবে, তার মানে রিপালসিভ ফোর্স কাজ করবে। তো এই তাহলে ও থাকবে কিভাবে? নেট ফোর্স যেটা যেখানে হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে, সেখানে হচ্ছে এই অ্যাট্রাকটিভ ফোর্স আর হচ্ছে রিপালসিভ ফোর্স যেখানে জিরো হবে, এই নেট ফোর্সটা যেখানে জিরো হবে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, সেটাই হচ্ছে তার দুইটা। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এটা আমরা একটু ডায়াগ্রাম দিয়ে এটা একটু ডিটেলসে পড়বো, একদম ইজি টপিক এটা। আজকে ক্লাস শেষ। কারা কারা অ্যাটেন্ডেন্স দাওনি বলো?